গল্প পাঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প পুরানো বাড়ি। গত সপ্তাহের চাপাডাঙ্গার বাঁধ গল্পের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন শাবানা সুলতানা, দীপ ও কার্তিক চন্দ্র। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিগত দিনগুলোতেও আপনারা গল্প পাঠককে যেভাবে ভালোবাসা দিয়েছেন তাতে আমরা আপ্লুত। আশা করব পরবর্তী দিনগুলোতেও আপনারা এভাবেই পাশে থাকবেন। এই চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। শুরু করছি আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প পুরনো বাড়ি। এও কিন্তু সত্যি ঘটনা। আমার জ্যাঠামণির মুখ থেকে শুনেছিলাম। তিনি ঠিক যেভাবে গল্পটা আমাকে বলেছিলেন আমিও সেভাবেই তোমাদেরকে বলছি। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। তখন আমার বয়স 20-22। সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি। ডাক্তার বললেন চেঞ্জে যেতে। একই অসুখে ভুগে অনেক টাকা খরচা হয়ে গেছে, তার উপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে। তাই অনেক ভেবেচিন্তে কাছে পিঠে দেওঘরেই যাওয়া ঠিক করলাম। ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম। বাঙালির বাড়ি পাওয়া মাত্রই টাঙ্গা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে। বাড়িটা পুরানো, তা হোক, চারিদিক বেশ ফাঁকা। টাঙ্গাওয়ালা বাড়ির কাছে টাঙ্গা থামিয়ে বলল, বাবু, আপনি এখানে প্রথম আসছেন নাকি? হ্যাঁ। এরকম জায়গায় আপনি থাকতে পারবেন? এ খুব খারাপ জায়গা কিন্তু। বিলাসী টাউন নামে টাউন হলেও তখন একেবারে ফাঁকা ও বুনো জায়গা ছিল। দিনের বেলাতেও গা ছমছম করত। বললাম, খুব পারবো। তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে? টাঙ্গাওয়ালা বলল, আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল, একেবারে মন্দিরের পাশে। যাবেন বাবু সেখানে? যেতে পারতেন কিন্তু। আমি মালপত্র নামাতে নামাতে বললাম, না থাক, এখানটা বেশ নির্জন। আমার পক্ষে এই জায়গায় ভালো। এই বলে টাঙ্গাওয়ালাকে বিদায় দিলাম। মনে মনে ভাবলাম, কি জানি, টাঙ্গাওয়ালার কথা শুনে কোথাও গিয়ে যদি কোনো পান্ডা বা গুন্ডার হাতে পড়ি। মালপত্র বাড়ির রোয়াকে রেখে দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। কাকে চাই? আপনার এখানে কোনো ঘর খালি আছে? মানে 1 মাস মতো থাকব। ভদ্রলোক আমার আপাদমস্তক একবার দেখে নিয়ে বললেন, পুরো বাড়িটাই খালি আছে। আমি উপরে থাকি, আপনি নিচে থাকবেন। 1 মাসের জন্য কিন্তু 10 টাকা ভাড়া দিতে হবে। পারবেন তো? আমি কোনো কথা না বলে 10 টাকায় বের করে দিলাম। বাড়িটা ছোট, নিচে 2টি ঘর, রান্নাঘর, উপরে একটি ঘর, ছাদ ও বারান্দা। বাড়ির বাইরে পাতকো পায়খানা। চারিদিকে গাছপালা, বন, মাঝে মধ্যে 2-1টা ঘর বাড়ি, দূরে পাহাড়ের রেখা। যাই হোক, ভদ্রলোক 10টি টাকা অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিয়ে গেলেন। আমি তাইতেই বিছানা পেতে ফেললাম। তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম। সঙ্গে স্টোভ ছিল। রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম। বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি, পেড়া ও চমচম কিনে ঘরে ফিরে এলাম। তখন সন্ধে হয়ে গেছে। কার্তিকের শেষ। অল্প অল্প শীতও পড়েছে তখন। ঘরে এসে তালা খুলেই আমি অবাক। দেখলাম ঘরের ভেতর হ্যারিকেনটা কে যেন জেলে রেখে গেছে। পেরেকে দড়ি বেঁধে তাইতে আমার জামা কাপড় সব সাজিয়ে গুছিয়ে রেখেছে।
আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো, কেননা চাবি রইল আমার কাছে, অথচ ঘরের কাজ করল কে? বাড়ির মালিকের নাম গজেন বাবু। আমি তাকে ডাকলাম। 2-3 বার ডেকেও যখন তার কোনো সাড়া পেলাম না, তখন টর্চ জেলে উপরে উঠতেই দেখি ঘরের তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, গজেনবাবু আছেন? মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলেই নেমে গেলেন। মনে মনে খুব রাগ হলো আমার। আচ্ছা অভদ্র তো। মেজাজটাও খিচড়ে গেল, কেননা এ ঘরে যখন আর কোনো দরজা নেই, তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে। এতে অবশ্য আমার উপকারই হয়েছে, তবুও এ জিনিস কখনোই বরদাস্ত করা যায় না। আমি সে রাতে 2-4টে পরোটা তৈরি করে প্যাড়া চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে গেলাম। ঘুম যখন ভাঙল, তখন সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরে কুয়োতলায় দাঁতন করতে দেখলাম। আমিও তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম। গজেনবাবু একগাল হেসে বললেন, কি ভাইয়া, রাতে ঘুম হয়েছিল তো? আমি হেসে বললাম, আজ্ঞে হ্যাঁ। তারপর গতকালের কথাটা বললাম। শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, টাকা কড়ি সবসময় নিজের কাছে রাখবেন। সন্ধ্যের পর জানালা দরজা সব বন্ধ করে দেবেন। কেউ কড়া নাড়লে দরজা খুলবেন না। সব জায়গা তো ভালো নয়। তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না, ওধারে আমার আরেকটি বাড়ি আছে, সেইখানেই থাকি। তা না হয় হলো, কিন্তু আমার ঘরে আলোটা জ্বাললো কে? আপনার স্ত্রী? আমার স্ত্রী? তিনি তো অনেকদিন হলেন গত হয়েছেন। তাহলে ওই মহিলাকে? গজেনবাবু হেসে বললেন, হ্যাঁ, আপনি ভুল দেখেছেন, এখানে কোনো মহিলা থাকেন না। এমন সময় একটি ছাগলকে হ্যাট হ্যাট করে তাড়া দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু। এরপর সারাদিনে যতবারই গজেনবাবুর সঙ্গে দেখা হলো, ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন। আজ তাই ঠিক করলাম, বেলাবেলি মানে সন্ধ্যের আগেই এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে ঘরে ঢোকে। ঠিক তাই করলাম। সন্ধ্যের আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যেটি যেই উত্তীর্ণ হলো, অমনি দেখলাম আলো জ্বলে উঠল ঘরের ভেতর। ভয়ে কাঁটা দিয়ে উঠল গায়ে। চারিদিক নিস্তব্ধ নিঝুম, কেউ কোথাও নেই। আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে গিয়ে তালা খুলেই যা দেখলাম, তাতে আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। দেখলাম আমার এঁটো বাসনপত্র কে যেন মেজে ঝকঝকে করে রেখেছে। এলোমেলো বিছানা পরিপাটি করে আমার রাতের খাবারটি পর্যন্ত তৈরি করে রেখেছে। বুকের রক্ত আমার হিম হয়ে গেল। এ কোথায় এসে উঠেছি আমি? কাউকে যে ডাকবো ভয়ে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। গজেনবাবুও সন্ধ্যের পর থাকেন না এখানে। কেন যে থাকেন না তাই এবার বুঝলাম। শুধু বুঝলাম না ওই মহিলাটা কে। তবে কি? হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 6:30। চারিদিক ঘন অন্ধকারে ঢাকা। এ রাতে কোথায় বা যাব? বসে বসেই মন স্থির করে ফেললাম, আজকের রাত্রিটা যেমন করেই হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো এখান থেকে। কিন্তু সারাটা রাত এখানে কি করে যে কাটাবো তা ভেবে পেলাম না। অনেকক্ষণ বসে থেকে কোন রকমে রাত 9টা করলাম। তারপর সঙ্গে আনা প্যাড়া চমচমগুলো খেয়ে নিলাম। যে রান্না তৈরি করা ছিল তাতে হাতই দিলাম না। এবার জল খেতে হবে, কিন্তু
কলসি গড়াতে গিয়েই অবাক। এ কি, জল কই? বাইরে যাওয়ার আগে জলপূর্ণ কলসি যে আমি নিজের হাতে বসিয়ে রেখে গিয়েছিলাম। আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠেছে। তার উপরে ভয়ে এবং পেড়া চমচম খাওয়ার ফলে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কি আর করি, বাইরে কুয়োতলায় গিয়ে জল আনতে ভয় করছিল যদিও, তবুও যেতেই হবে। যেতে গিয়েই বাধা পেলাম। দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করেও সে বন্ধ দরজা কিছুতেই খুলতে পারলাম না। এমন সময় হঠাৎ দপদপিয়ে হারিকেনটাও নিভে গেল। আমার গা দিয়ে কলকল করে ঘাম বেরোচ্ছে। ভয়ে ভয়ে আমি জোরেই কাঁপা কাঁপা গলায় বললাম, কে 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 তুমি? কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া তুমি আমার অনেক কাজ এমনিই তো করে দিচ্ছ। তবে কেন এমন করছো আমার সঙ্গে? আমায় তুমি রক্ষা করো। হঠাৎ বাইরে কুয়োতলায় ঢিপ করে একটা শব্দ হলো। নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে। অনেকে এই কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে আসে দেখেছি, কিন্তু রাতে কেউ আসে কিনা জানি না। আর কি করেই বা জানব? সবে তো একটা দিন এসেছি। তাড়াতাড়ি জানালা খুলে কুয়োতলায় তাকাতেই দেখলাম কুয়োর পাড়ে একটি হ্যারিকেন জ্বলছে। আর তারপরেই যা দেখলাম সে এক বীভৎস ব্যাপার। কুয়োতলায় ভাঙা পায়খানার ধারে বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! জিভটা এক হাত বেরিয়ে এসেছে, মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক। গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন। আমি আস্তে আস্তে উঠে বসলাম। তারপর সব কিছু খুলে বললাম সকলকে। আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেনবাবুকে। আমি তখনই মালপত্র গুছিয়ে স্টেশনে চলে এলাম। কেউ থাকে নাকি এখানে? লোক মুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনিই গজেনবাবুর স্ত্রী। তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্রমহিলা ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প পুরানো বাড়ি। আজকের প্রশ্ন, এই পুরানো বাড়ির মালিকের নাম কি ছিল? আপনারা আপনাদের উত্তর কমেন্টসে লিখে জানান। প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম আমরা পরের সপ্তাহে ঘোষণা করব। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।